দুপাশে জঙ্গল রেখে ক্রমাগত ছুটে দৌড়ে যাওয়া, জঙ্গলের মায়া মেখে ছায়া মেখে উত্তরের দিকে ক্রমাগত চলে যাওয়া। জঙ্গল সাফারির জন্য আর একটা বিখ্যাত অভয়ারণ্য হলো চাপড়ামারি। এখানে খুব সকালে আমাদের বুকিং করা ছিল, কিন্তু এত ঠান্ডা যে দাদু আর নাতিকে নিয়ে আমরা সাহস করে উঠতে পারলাম না, তাই বাইরে থেকেই টাটা করে চলে গেলাম। ছবির মতো চাপড়ামারি জঙ্গল, কানে তালা লাগানো ঝিঝি পোকা আর অসংখ্য পাখির ডাক, এই স্মৃতিটা নিয়েই আমরা এখনকার মতো ফিরে চললাম। আবার আসবো নিশ্চয়। এই দিন ছিল আমার জন্মদিন। সেটা আমাদের ড্রাইভার সুশান্তদাকে বলাতে উনি এখানকার এক জাগ্রত কালী মন্দিরে আমাদের নিয়ে গেলেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল একটা ইকো রিসর্ট, কিন্তু জায়গাটায় এসে গাড়িটা থামতেই আমাদের সবার মনটা হতাশ হয়ে গেল। ভাবছিলাম 2 দিন এখানে কি করে কাটাবো, কোথাও কিচ্ছু নেই। কিন্তু সরু হাঁটা পথ ধরে যত ভিতরে ঢুকলাম তত জায়গাটাকে ভালো লাগতে শুরু করলো। যা যা বল বা কোথায় আছে। আদি তার নতুন চারপে বন্ধুদের পেয়ে কি খুশি। কোন মাছের দেবে না? আমরাও ওদের খুনসুটি দৌড়াদৌড়ি এনজয় করছিলাম, নিজেদের ছোটবেলাটায় ফিরে গিয়েছিলাম যেন। তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে চারপাশটা দেখতে বেরোলাম। সূর্যাস্ত দেখতে দেখতে বিকেলটা খুব উপভোগ করছিলাম। এমন সময় ম্যানেজারের ডাকে দৌড়ালাম, দেখি জঙ্গল থেকে বেশ কিছু ময়ূর বেরিয়ে এসেছে। এই ছোট ছোট গাছগুলো চা গাছের চারা। প্রত্যেক দিন সকাল সন্ধে এই ময়ূরগুলো বেরিয়ে আসে জঙ্গল থেকে। হাতিও নাকি আসে, শুনে আনন্দ হলো, কিন্তু মানে মানে কেটে পড়লাম। ঘরে ঢুকে বসতে না বসতেই চলে আসলো গরম গরম চা আর পকোড়া। পকোড়া প্রেমী দাদু আর নাতির আনন্দ দেখে কে। বন্ধুপ্রীতি দেখার মতো। নিজে না খেয়ে পকোড়া আর বিস্কিট জমিয়ে রেখেছিল বন্ধুর জন্য, সেও ঠিক সময় চলে এসেছে।
আমাদের ঘরটা একটু ছোট ছিল, কিন্তু সামনের এই হলটা এত বড় ছিল যে আমাদের সারাক্ষণ এখানেই কেটে যেত। গণেশ দাদাকে প্রণাম করে শুয়ে পড়লাম। বললাম, দেখো রাতে যেন হাতি না আসে। ভোর হতে না হতেই আমরা উঠে পড়লাম। চারিদিকটা এত সুন্দর, এরকম সকাল সারা জীবন মনে থাকবে। চারপাশে চা বাগান আর একপাশে বেশ ঘন জঙ্গল, আর ওই দূরে আমাদের রিসর্ট। মিঠে রোদে বসেই সকালে চা খেলাম আর ব্রেকফাস্টও সেরে নিলাম। এই গাছটায় কত পাখি আসে, সারা দিন কিচিরমিচির করতে থাকে, কিন্তু ক্যামেরায় তুলতেই পারলাম না। লাঞ্চ সেরে বিকেলে বেরিয়ে পড়লাম ডুয়ার্সের সব থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে। একদিকে গরুমারা ন্যাশনাল পার্কের কিছুটা অংশ, আর অন্য দিকটায় চা বাগান আর কিছু ছোট ছোট গ্রাম, মাঝখানে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এখানে আমাদের এলিফ্যান্ট সাফারি বুকিং করেছিলাম। হাতে একটু সময় ছিল, তাই ক্যাম্পের মধ্যেই একটা ছোট্ট জুটের ফ্যাক্টরি আছে, সেখানে আমরা একটু ঘুরে দেখলাম কিভাবে ওরা কাজ করে। বেশ কিছু সুন্দর সুন্দর জিনিসও ছিল। আমরা একটা সুন্দর ব্যাগ কিনলাম, যেটার কোয়ালিটি খুবই ভালো ছিল। দেখেছো অনু কিরমভাবে করছে, কি কিনে আসছো এটা? দেখো আন্টিরা কিরমভাবে বানাচ্ছে, একটু দেখো, দেখবে কি এগুলো? কলকাতাতে হচ্ছে কি দাম? কি সুন্দর ডিজাইন। আমি দিচ্ছি, টাকা দিচ্ছি। বাহ, শুধু ব্যাগটা ব্যাগে নিয়ে না হচ্ছে। বাহ, কোথায় বাড়ি? মানে কলকাতা। কলকাতা বেহালা। ডিজাইনটা কি সুন্দর করলো দেখুন। বাকি সময়টা এলিফ্যান্ট ক্যাম্পটা একটু ঘুরে ঘুরে দেখলাম।
ঢুকি নিশ্চয়ই দেখ দেখ ডালটাকে ভাঙছে পা দিয়ে উড়িয়ে বাবা ডালটাকে কি পাওয়ারফুল ছিঁড়ে নিচ্ছে দেখ ডালটাকে ছিঁড়ে ছালটা ছিঁড়ে ছাড়িয়ে নিল দেখ উড়িয়ে বাবা রে বাবা মুখে কিরম এরপর একে একে মাহুতরা হাতিদেরকে নিয়ে আসলো। আমরা একে একে হাতির পিঠে উঠে পড়লাম। হ্যাঁ দেখতে দেখতে হিনে চলে মাইন্ড ক্যামেরাটা চালুই আছে। হ্যাঁ ক্যামেরাটা চালু আছে বন্ধই করে না ইয়ে দেওয়া খাপটা আমি আর একটা হাতিতে দুজন বড় আর একটা বাচ্চা বসতে পারে, তাই আমাদের দুটো হাতে নিতে হয়েছিল। কখন আসবে একটু বলে ক্যামেরাটা অন করো। আগে বুবু নিয়ে যাবে আবার নামার চিন্তা পড়ে। এখন দেখুন কি দেখতে পাও, কষ্ট করে এসছেন, কি দেখবেন। ও সব রাস্তা তৈরি করে দিয়ে দিয়ে অনেক বয়স না বলো। আকাশটা কি সুন্দর দেখ। হ্যাঁ হাতির বয়স 26 26 হাতিগুলো ধীরে ধীরে আমাদের জঙ্গলের ভিতরে নিয়ে গেল। এখানে সব হাতিদেরই ট্রেনিং দেওয়া হয়, আর সব হাতিদেরই একটা নাম আছে। আমাদের হাতিটার নাম যেমন ছিল ফুলমতি, আর আদি যে হাতিটা ছিল ওদের হাতির নাম ছিল হিলারি। चल चल ढूंढू इज्जत का सवाल है ना नहीं তোমরা কি সব বন্ধু? ও তোমার বন্ধু যেটা সামনে মহত্ব আছে? ওর বাড়ি এখানে, আমার বাড়ি আলিপুরদুয়ার। ও বাবা, তুমি রোজ আলিপুরদুয়ার থেকে আসছো? না না, এখানে থাকো? এখানে থাকি 10,000 বুবু বুঝি নামছে, খুব সাবধান। সরকারি কর্মচারী ডেলি লেবার। আবার নদী পেরিয়ে আসবো, আবার নদী পেরিয়ে আসবো বাবা। ওই দেখুন ময়ূরটা, সামনেই মূর্তি নদী। বর্ষাকালের পরে পরে আসলেই বেশ কিছুটা জল পাওয়া যায়, কিন্তু এখন জল অনেকটাই কম, কিন্তু তাতেও খুবই সুন্দর লাগছিল। মূর্তি নদী বললো তো। পানি চোখ মাম অপূর্ব অপূর্ব অপূর্ব। এদিকে দেখ। আদি সবার থেকে বেশি এনজয় করছিল। বর্ষাকালে তোমরা নাবো না হয়, তাই না?
বাই বাই আই বুঝবেন না কি রে কারটা আওয়াজ হলো জলের পুরো রাস্তায় যেতে যেতে হাতিগুলো একটু খাবারও খেয়ে নিচ্ছিল। কোথায় কোথায় থাকে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে ওই যে ওই যে শুয়ে আছে তুলেছ। আর একটু গভীর জঙ্গলে ঢুকতেই এনাদের দেখা পেলাম। হাতির পিঠ থেকে মাত্র কয়েক ফুট দূরে এই মা ও বাচ্চাকে দেখা একটা রোমহর্ষক ব্যাপার। একটু ভয় ভয়ও লাগছিল, মিথ্যে কথা বলবো না। সবুজ সবুজ এই জঙ্গলটা পেরোতেই প্রকৃতির এমন এক রূপ দেখলাম যেটা কোনো ক্যামেরার পক্ষেই বন্দি করা সম্ভব নয়। তাকিয়েছি হয়েছে নির্মল এখন বাবার ভগবান। ফেরার পথে আমাদের মাহুত নির্মলের সাথে অনেক গল্প হলো। হাতি ও মাহুতের মধ্যে যে গভীর সম্পর্ক তৈরি হয় সেটা শুনলাম। অনেক ছোট বয়স থেকে একজন মাহুত একটা হাতির দায়িত্ব পায়। সেই থেকে তাদের যে সুন্দর সম্পর্ক তৈরি হয়, নিজের পরিবারের লোকজন এমনকি নিজের বাচ্চার থেকেও প্রিয় হয় এদের হাতি। একে অপরের সুখ দুঃখের সঙ্গী। তবে ব্যতিক্রম যে নেই তাও নয়, তবে সেটা খুবই কম। ভালো বলো। হ্যাঁ অন্ধকার একাই হ্যাঁ এরকম হয়েছে তোমার। হ্যাঁ অন্ধকারে একা হয়ে গেছে। জঙ্গলে ঘাস কাটতেছি নেমে সামনে পায়ে ফসল লাগাই দিচ্ছি। ও খাচ্ছে আমার কাছে গেছে একটা লেপাস অনেক বড় বনস্পতি। আচ্ছা পুরো বনস্পতি ঢোকাচ্ছে। হাতিটা পুরো দাঁড়াই দিয়ে চিৎকার করছে, আমাকে বলতেছে পালাই যাও। হাতিটা বলছে? হ্যাঁ ও চিৎকার করছে হাতিটা। বললাম যে পালাবি না, ওকে লেপাস।
নিয়ে ওটা তুমি খেতে থাকো, আমি ঘাট থাকবো। আমার পহরা তো থাকবেন। আমার হাঁসের জন্য খাওয়ার জন্য যেখান থেকে জঙ্গল থেকে ঘাস কেটে আনতে দিই, যেখান থেকে মানে জন্তু জানোয়ার যত বড় জিনিস। তুমি ঘাস কেটে কি করে নিয়ে আসে এই ঘাড়ে ঘাড়ে ওকে তুলতে বলবো, তুলে দিবি। হ্যাঁ, গান করতে দিন, গল্প করতে দিন। তোমরা কি এখানেই থাকো রাত্রে? না, এখানে থাকো। তোমার কোয়ার্টার আছে না? রুম দিয়েছে, এগুলোতে থাকে। গরু ছাগল না, এটা অনেক বড় জন্তু। ও যদি না খেয়ে থাকে তা মানে আমার কষ্ট হবে। আমি না খেয়ে থাকবো তাও ঠিক আছে, কিন্তু ওকে খেয়ে রাখবো। কেন কি ও যদি খায় তাহলে আমার পেট ভরবে। গল্প করতে করতে 1 ঘন্টার সময় সীমা যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আদি ওখানে কিছুক্ষণ খেলা করার পর আমরা বেরিয়ে পড়লাম। জঙ্গলে তো ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটলো। হ্যাঁ, সেটা বুঝতে পারা গেল যে কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, পারাপার হয়তো আমি কতবার পেয়েছি। এখানে হাতি দাঁড়িয়ে আছে সামনে, আমিও দাঁড়িয়ে আছি ওকে দেখে। পিছনে দুনিয়ার গাড়ি, আমার আগেও গাড়ি আছে, ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে। ওর ইচ্ছা মতো সরলো, তারপরে আমরা পার। না, আমি বলছি যে আলো কি জ্বলে? আলো জ্বালিয়ে রাখতে হয়। হ্যাঁ, আলো জ্বালিয়ে রাখতে হয়। আলোটা ও আসবে কিনা, সামনে আসছে কিনা আপনি বুঝতে পারবেন না তো। সেটাই তো, আলো জ্বালিয়ে রাখতে হবে। এটা জল ঢাকা। রিসর্টে সেদিন রাতেই আবার ছিল দারুণ ব্যবস্থা, বনফায়ার। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েই চলে আসলাম। বাবার আর আদির ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দুজনেই তাই ভীষণ এক্সাইটেড ছিল। যা সামনে যা। খোলা আকাশের নিচে চাঁদের আলোয় বসে বেশ ভালো লাগছিল, আর গল্পও বেশ জমে উঠেছিল। তবে পাশেই জঙ্গল, আর মাঝখানে শুধু কাঁটাতার। মাঝে মাঝেই মনে হচ্ছিল এই বুঝি কিছু বেরিয়ে আসে। দারুণ টেস্টি ছিল, প্লেটে পড়তেই ঝড়ের মতো উড়ে গেল।
সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। আজকে ফেরার দিন। যথারীতি আদির খুবই মন খারাপ, জায়গাটা ওর খুব ভালো লেগে গেছিল। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। পথে হনুমানজি মন্দিরে প্রণাম করে গেলাম। সূর্যাস্ত দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝুড়ি বুন্দিয়ার জন্য বিখ্যাত দোকানে। এখানে চাটাও বেশ ভালো ছিল। জঙ্গলের বুনো গন্ধে নিশ্চয়ই কোনো অজানা নেশা আছে, যার টানে আবার আসার ইচ্ছেটা আমরা সবাই বেশ ভালো রকম ফিল করছিলাম। কোনো কিছু শুরু হলে শেষ তো হবেই, আর শেষ হলেই নতুন কিছুর জন্য প্রতীক্ষা শুরু। বাড়ি ফেরার পথে সঙ্গে নিলাম ডুয়ার্সের একরাশ সবুজ স্মৃতি।